তো তোমাদের তো হ্যাঁ এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তাই তো? কত তারিখ দিয়েছে এক্সাম ডেট? 16-17। 16-17। 16-17 এখনো অ্যাডমিট কার্ডও দেয়নি। তো অ্যাডমিট দেওয়া হয়নি, কিন্তু হচ্ছে 16-17তে এক্সাম হবে, তার মানে আর কিন্তু বেশি দিন টাইম নেই। এটা তো আমাদের বুঝতে পারলাম, আমরা জানলাম। তো যাই হোক, সেটা এই কারণে আমাদের তো এটা খুব ভালো করে পড়াশোনা করতে হবে, যেটা অলরেডি তোমরা আশা করি প্র্যাকটিস করে রেখেছো বা করেছো। ঠিক আছে, তো প্র্যাকটিস সেট আমি তোমাদের সেন্ড করে দিব। ঠিক আছে, সেন্ড করে দিচ্ছি। এর মধ্যে জিকে কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি। ম্যাথ যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো তোমরা করবে। যদি কিছু ডাউট হয় সৌম্য স্যারকে পাঠাবে। ঠিক আছে, আর যদি কিছু মানে প্রবলেম হয় আমাকে পাঠাবে, একটা আধটা আমি বলে দিতে পারি। স্যারকে পাঠাবে, স্যার যদি টাইম মতো না করে দেয় আমাকে সেন্ড করে দেবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, একটা আধটা, বেশি নয়, সব নয়। যদি কোনো প্যাটার্নে অসুবিধা থাকে বলবে, আমি চেষ্টা করব যতটা করিয়ে দেওয়া সম্ভব। ঠিক আছে, তো প্রথম থেকে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা দেবে, আমি পিডিএফটা গ্রুপে সেন্ড করে দেবো। সলভ করবে, কোনো সমস্যা নেই। আমি জিকে গুলো প্রথমে বলছি, তারপরে যদি সময় হয় কোনো কোশ্চেনের মধ্যে যদি হয় তাহলে বলবে ম্যাথের একটা আধটা চেষ্টা করছি শেষে করানোর মতো। আচ্ছা, তো মোটামুটি 50 পর্যন্ত আমাদের ম্যাথের কোশ্চেন থাকে, তারপর আমাদের 51 থেকে কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্তের হাতে নন্দবংশের পতনের কাহিনী বর্ণিত রয়েছে? কি হবে উত্তর? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস। লাস্ট অপশন ডি। অপশন ডি। অপশন ডি, মুদ্রা রাক্ষস। রাইটার কে? রাইটার কে মুদ্রা রাক্ষসের? বিশাখ দত্ত। রাইটার বিশাখ দত্ত। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। ঠিক আছে, আচ্ছা, বিশাখ দত্তের লেখা আরেকটা বই কি বলতো? দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম, এরও রাইটার হচ্ছে কি বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষসেরও রাইটার বিশাখ দত্ত। আর মৃচ্ছকটিকমের রচয়িতা? মৃচ্ছকটিকার রচয়িতা শূদ্রক। ঠিক আছে, মৃচ্ছকটিকার রচয়িতা হচ্ছে শূদ্রক। আচ্ছা, দেবী চন্দ্রগুপ্তমের বিষয়বস্তু কি ছিল মনে আছে? এখান থেকে কি জানা যায়? হ্যাঁ, ওই তো ওই বিক্রমাদিত্যের আগে ওই যে ধ্রুব দেবীকে রামগুপ্ত আর ধ্রুব দেবী ওই জিনিসগুলো জানা যায়। মানে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ। ঠিক আছে, এটা সম্পর্কে জানা যায় যে কিভাবে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন, সেই সংক্রান্ত যে স্টোরি সেটা আমাদের এর মধ্যে রয়েছে। আর এটা আমরা জানি মুদ্রা রাক্ষস আমাদের কৌটিল্য বা চন্দ্রগুপ্তের হাতে নন্দ বংশের পতন। নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। ধননন্দ। ঠিক আছে, আমরা জানি। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মুদ্রা রাক্ষস। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করেছিলেন? 712। 712 খ্রিস্টাব্দ। তাহলে অবভিয়াসলি অপশন এ আমাদের ঠিক, কোনো সমস্যা নেই। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু আক্রমণ করেছিল। তো এটা আমি বলেছিলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমরা পড়েছি। তো সিন্ধুর সেই সময় রাজা কে ছিল? রাজা দাহির। রাজা দাহির। কোন বইতে এটার সম্পর্কে জানা যায়? সোর্স এটা কি? কিতাবুল রেহলা কি? না, চাচানামা। ঠিক আছে, ও হ্যাঁ, চাচানামা। চাচানামা। আর কিতাবুল রেহলাটা কি বললে? কিতাবুল রেহলা কি? ও তো ইবন বতুতা। ইবন বতুতা। ঠিক আছে, কিতাব উল রাহেলা যেটা হচ্ছে ইবন বতুতা, সেখান থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? ওই কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ। হম, ইবন বতুতা কার সময় এসেছিল ভারতে? মোহাম্মদ পাগলা বিন। রাজা। ও আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক। আর ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিল? মরক্কো থেকে। আফ্রিকার মরক্কো থেকে। ঠিক আছে, এগুলো আমরা জানি। তো চাচানামা বই থেকে আমরা আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি। সিম্পল কোশ্চেন, ভালো কোশ্চেন। 712 খ্রিস্টাব্দে। আচ্ছা, মোহাম্মদ বিন কাসেম কার সেনাপতি ছিল? আল হাজাজ। আল হাজ্জাজের সেনাপতি। আল হাজাজের সেনাপতি ছিল। এগুলো মাথার মধ্যে রাখতে হবে। তো 712 কে এই জন্য ভারতে প্রথম, এবং মোহাম্মদ বিন কাসেমকে বলা হয়
ভারত আক্রমণকারী প্রথম মুসলিম শাসক, ঠিক আছে? প্রথম মুসলিম হিসাবে মোহাম্মদ বিন তুগলককে বলা হয়ে থাকে। আর প্রথম তুর্কি শাসক বললে কি হবে? সবুক্তগিন। সবুক্তগিন। আর ভারত আক্রমণকারী প্রথম বিদেশি বললে? প্রথম বিদেশি বললে রাজা সাইরাস। সাইরাস পারস্যের সম্রাট, পারস্য সম্রাট মনে পড়ছে? সাইরাস, সাইরাস মনে পড়ে না? মনে পড়ছে। আলেকজান্ডার কেউ করবে না, এটা ভুল হয়ে যায়। প্রথম বিদেশি আক্রমণকারী হলে সাইরাস। এই সাইরাসের যে নাতি ছিল থার্ড সাইরাস, সে তাকে আমাদের আলেকজান্ডার পরাজিত করেছে, ঠিক আছে? প্রথম বিদেশি হলে সাইরাস, পার্সিয়ান এম্পায়ার বা ইরানি শাসক, এই বলবো, কোনো অসুবিধা নেই। স্যার দরায়ুস জানি কে ছিলেন? দাঁড়ায়, ও সরি আমি মনে ভুল লিখলাম, এটা হচ্ছে দারায়ুস। সরি আমি এটা ভুল লিখলাম, দারায়ুস। সাইরাস হচ্ছে প্রথম রাজা ছিল, সাইরাসের বংশের রাজা ছিল দারায়ুস, প্রথম দারায়ুস। এটা প্রথম বিদেশি ছিল দারায়ুস দ্য ফার্স্ট। সরি ভুল বললাম, সাইরাস এদের হচ্ছে সেই ইয়ে ছিল, প্রপিতামহ, ঠিক আছে? মানে বংশ, যেমন হচ্ছে রামের বংশ যেরকম ছিল, দশরথ, তার আগে হচ্ছে আরো যে ছিল, ঠিক আছে? সেরকম দারায়ুস হবে প্রথম দারায়ুস। এটা আমার ভুল বলা হয়ে গেছে, সাইরাস না। আচ্ছা নেক্সট, খলজি শব্দের অর্থ কি? খুব ভালো কোশ্চেন। বিপ্লব। 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 খলজি শব্দের অর্থ বিপ্লব না যোদ্ধা? বিপ্লব। বিপ্লব 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 স্যার। খলজি শব্দের অর্থ যোদ্ধা। বিপ্লব কোথায় আছে? কোনো বই আছে খলজি শব্দের অর্থ বিপ্লব? খলজি বিপ্লব হয়েছিল। আচ্ছা কারাচি মিউট করবে, কারাচি মিউট করবে। খলজি কোনো বিপ্লবের কথা নয়, জিনিসটা মাথায় রাখবে। খলজি বেসিক্যালি একটা জাতি বা একটা ট্রাইব ছিল, ঠিক আছে? কখনোই ভাববে না যে খলজি বিপ্লব হয়েছিল মানে খলজি কথার অর্থ বিপ্লব, কখনোই না। যদি বলে আইবক কথার অর্থ কি? প্রতিষ্ঠাতা নাকি? দাস। দাস। তাহলে দাস। আইবক কথার অর্থ আইবক দাস। দাস। দাস বা চাঁদের মতো সুন্দর, এভাবেও বলা হয়ে থাকে, ঠিক আছে? সেই রকম খলজি একটা ট্রাইব ছিল বা জাতি ছিল। কখন ফেমাস হয়েছিল? খলজিরা ফেমাস হয়েছিল যখন আমাদের ভারতের মোগল মানে ইলতুৎমিশের সময়ে কি হয়েছিল, যে কিছু ব্যক্তি যারা ইলতুৎমিশ গিয়াসউদ্দিন বলবনকে প্রোটেক্ট করেছিল, মানে যখন সিন্ধ প্রদেশে আমাদের মঙ্গল ইনভেশন হয়েছিল, ইলতুৎমিশের টাইমে হয়েছিল, সেই সময় খলজিরা কি করেছিল? সাহায্য করেছিল। সেই সময় খলজিরা ছিল ভীষণ বড় যোদ্ধা, ফাইটার ছিল। সেই খলজি থেকে গিয়াস আমাদের যে জালালউদ্দিন খিলজি, তিনি প্রথমে প্রোটেক্টর হিসেবে কাজ করতেন। কার দরবারে? গিয়াসউদ্দিন বলবনের দরবারে জালালউদ্দিন খলজি একজন সেনাপতি ছিলেন। সেনাপতি মানে প্রোটেক্টর সেনাপতি। অর্থাৎ খলজিরা বেসিক্যালি ছিল যোদ্ধা গোষ্ঠী। পরবর্তীকালে কি হয়, গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পরে তার সাম্রাজ্যের মধ্যে মানে একটা মানে গ্যাপ সৃষ্টি হয়, কারণ কায়কোবাদ বা কায়ারমুস যোগ্য সুলতান ছিলেন না, সেই কারণে জালালউদ্দিন কার খসরু না স্যার? কাই খসরু ছিল, কাই খসরু ছিল, কায়ারমুস ছিল, ঠিক আছে? কার শেষ প্রত্যেকে সন্তানটা? হুম, হুম। তো সেই কারণে একটা পাওয়ার গ্যাপের জন্য জালালউদ্দিন খিলজি খলজি বংশের ফাউন্ডেশন করেছিল। সেখানে খলজি কথার অর্থ যোদ্ধা, কখনোই বিপ্লব নয়। কথাটা মনে থাকবে না? মনে থাকবে না? মনে থাকবে? আমি এই জন্য এতগুলো কথা বলবো, ভুল করে ফেলবেন। ওকে, খলজি বিপ্লব হয়েছিল মানে খলজি কথার অর্থ বিপ্লব কখনোই না। খলজি কথার অর্থ হচ্ছে যোদ্ধা বা ফাইটার। ওকে, দিল্লির কোন সুলতান কৃতদাসের জন্য পৃথক দপ্তর গঠন করেছিল? নামটাও বলতে হবে। ফিরোজ শাহ তুগলক। ফেরশাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। নাম কি ছিল? নাম কি ছিল বলো? ফিরোজ শাহ তুগলক আমি শুনে নিলাম, মেনে নিলাম। বলো পৃথক দপ্তর কি নাম ছিল? আরবি মামলিক না কি একটা ছিল বেশ। না বাবা, দেওয়ান ই বন্দেগান, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ। দেওয়ান ই বন্দেগান। কেন ইলতুৎমিশ নয় কেন? ইলতুৎমিশ তো ইলতুৎমিশ তো বানিয়েছিল। 40 চক্র বানিয়েছিল। ইলতুৎমিশ বানিয়েছিল 40 বা 40 চক্র, কিন্তু সেটা কৃতদাসের জন্য দপ্তর নয়, কৃতদাসদের মধ্য থেকে রাজাকে পরামর্শ প্রদানের জন্য। এখানে কৃতদাসদের উন্নতি করার জন্য কিছু নয়, কিন্তু পরামর্শ প্রদানের জন্য। কিন্তু দেওয়ান এ বন্দেগান তৈরি করা হয়েছিল
যেসব গরিব কৃতদাস ছিল তাদের জীবনের উন্নতি করার জন্য। সেটাই বলা হচ্ছে কৃতদাসেদের জন্য পৃথক দপ্তর ফাউন্ডেশন করেছিল কে? ফিরোজ শাহ তুগলক। মনে থাকবে, দেওয়ানি বন্দেগান। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? সহজ কোশ্চেন। আচ্ছা, অপশন গুলো দেখানো হয়নি। বাংলার শেষ স্বাধীন সুলতান কি হবে বলো? অপশন এ বা ডি এর মধ্যে হোসেন একটু শাহ কনফিউশন স্যার, হচ্ছে। হোসেন শাহ। না না, হোসেন শাহ না, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ লাস্ট। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান। তাহলে প্রথমে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ তো কোন ডাইনেস্টির শেষ রাজা ছিল? এটা ভুলে গেছো? এটা টোটালি হোসেন শাহী, হোসেন শাহী। না, এটা এটা তো অ্যান্সার হোসেন হবে শাহী হবে। হোসেন শাহ ইলিয়াস হবে। শাহ। ইলিয়াস শাহী হবে। ঠিক। মনে পড়েছে, ইলিয়াস শাহ বলেছিলাম। ইলিয়াস শাহ শেষ রাজা ছিল যার দরবারে যে আমাদের হচ্ছে অনেক ধরনের হচ্ছে যারা মানে পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। ইলিয়াস শাহ মনে পড়ছে? হ্যাঁ স্যার, ওটাই কনফিউশন লিখে হচ্ছিল। দিয়েছে। হ্যাঁ। একদম। আচ্ছা, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? দিব্য। 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 দিব্য বা দিব্যক। ঠিক আছে, দিব্য বা দিব্যক। আচ্ছা, যদি এখানে কোশ্চেন করি যে কৈবর্ত বিদ্রোহ কোন বই থেকে আমরা জানতে পারি কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে? লিখিত সোর্স বলো, পারবে? স্যার প্রশ্নটা বড় হবে না একটু? মানে অসুবিধা হচ্ছে আমার, স্ক্রিনটা জুম করলেও সব প্রশ্নগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে, দেখো। হ্যাঁ স্যার। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন বলো? দিব্যক তো হলো, কোন বই থেকে জানা যায় সন্ধ্যাকর বলো? নন্দীর ওই রামচরিত। একদম রামচরিত, ঠিক রামচরিত। বলছো, রামচরিত। রামচরিত, যার রাইটার হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, বলেছিলাম সন্ধ্যাকর নন্দী কিভাবে যে দিব্যকের মৃত্যুর পরে যে কিভাবে কঠোর হাতে কৈবর্ত বিদ্রোহ দমন করা হয়েছিল। কেন হয়েছিল কৈবর্ত বিদ্রোহ মনে আছে কারো? কেন ছিল মনে আছে? যেহেতু পাল বংশের রাজারা বৌদ্ধ ছিলেন, ফলে তাদেরকে মৎস্য শিকারে বাধা দেওয়া হয়েছিল। আর কৈবর্ত যারা ট্রাইব ছিল তারা মৎস্য শিকার করতে জীবনযাপন করত, সেই কারণে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আইএফএসসি কত সংখ্যার কোড হয়ে থাকে? আইএফএসসি জানো কোথায় ব্যবহার করা হয়? উপরের ওই কটা একটু একবার 11 দেখো। সংখ্যার। হ্যাঁ, 11টা। আইএফএসসি কোথায় ব্যবহার করা হয়? প্রথমত আইএফএসসি কোড কোথায় ব্যবহার করা হয়? ব্যাংকে, ব্যাংকে। ব্যাংকে। থ্যাংক ইউ। ব্যাংকে ব্যবহার করা হয়। আমরা যখন অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড দিতে হয়, এটা কত ডিজিটের হয়? 11। হ্যাঁ 11। 11 ডিজিটের হয়। ঠিক আছে, 11। 11 ডিজিটের হয় আইএফএসসি কোড। স্যার একটু উপরের দিকে তুলবেন, একটা স্ক্রিনশট নেব কোনটা বাবা? আচ্ছা, আগের কোশ্চেন। প্রথম থেকে। হ্যাঁ একটুখানি আচ্ছা, 2 প্রথম নাম্বার থেকে আমি থেকে, মানে পিডিএফটা সেন্ড করে দেবো। আমি পিডিএফটা স্যার সেন্ড এই করে যে দেবো। বোঝানোগুলো তো থাকবে না পিডিএফ এ? কোনগুলো? এগুলো এগুলো থাকবে, পুরোটাই থাকবে, পুরো পুরোটা মার্কিং থাকবে সহ মানে? যেগুলো। একদম একদম, আমি হোয়াটসঅ্যাপেই সেন্ড করে দেবো। হোয়াটসঅ্যাপে ক্লাসের পরে আচ্ছা, ঠিক। এই পিডিএফটা হোয়াটসঅ্যাপে সেন্ড, কারণ ম্যাথ কোশ্চেন গুলো আছে ওগুলো সলিউশন আমি করছি না, ওগুলো তোমরা করবে। অসুবিধা হলে আমাকে বলবে বা সৌম্য স্যারকে স্যার বলবে। টেলিগ্রামে দিলে তো এই লেখাগুলো থাকে না, সেই জন্য বলছি। কেন থাকে না? থাকে তো, আমার ক্লাসগুলো থাকে, যেটা হচ্ছে আমাদের সুখরঞ্জন স্যারের গুলো থাকে না, কারণ স্যার ক্লাসটা নেওয়ার পরে স্যারের সিস্টেমে থাকে, তো আমি যেগুলো নিয়ে আমার সিস্টেমে থাকে আমি সেগুলো পিডিএফ মানে মার্কিং সহ আমি দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আমার আছে, গুলো ঠিক পেয়ে আছে। যাবে, কোনো সমস্যা নেই। স্যার আজকে আপনি আচ্ছা, যে পিডিএফটা পাঠিয়েছেন ওটা কিন্তু কিচ্ছু আসেনি, পুরো সাদা। কেন আসেনি? প্রথম পেজ শুধু আসেনি? জাস্ট দুটো স্যার তো পেজ, মনে হয় দুটো পেজ কোনো এসেছে পেজ আর আসেনি। ওই দুটো না আর না, দুটো এসেছে স্যার। এসেছে আমার তো। কেন না, আসলো দুটো জানি পেজ না। এসেছে, বাদ বাকি কোনো পেজে আসেনি, আর ব্ল্যাঙ্ক। তো স্যার কিছু লেখেনি, আর কি স্যার কিছু লিখেছিল ক্লাসে? না স্যার সেদিন অতটুকুই হয়েছিল। না স্যার, ওইটুকুই লিখিয়েছিলেন। ওইটুকুই স্যার হয়েছে। না আমি স্যার, আমি রেকর্ডিংটা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে অন্য তুমি যে কোনো অন্য কোনো পিডিএফ রিডারে খুলে দেখো। ঠিক আছে, তুমি হয়তো যে পিডিএফ আচ্ছা, রিডারে ওপেন করছো তাতে হয়তো ওটা সাপোর্ট করছে না। হ্যাঁ, তুমি অন্য যে কোনো একটা পিডিএফ রিডারে খুলে দেখো, হয়ে যাবে। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন?
দাদাভাই নৌজি। দাদাভাই দাদাভাই নৌরোজি। দাদাভাই নওরোজি। দাদাভাই নৌরোজি, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি, ভারতের প্রবীণ নাগরিক। দ্বিতীয় অধিবেশন কোথায় বসেছিল বাবা? কলকাতায়। কলকাতায়। কলকাতা। কলকাতাতে। কলকাতা। কত সালে বসেছিল? 1886। 1886। 86-তে। আর এখানে কিছু একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে ভারত সভা আইএনসির সাথে যুক্ত হয়, তাই তো? সঙ্গে যোগদান করেছিল। যুক্ত হয়েছে, হ্যাঁ, একসাথে হয়েছে। আর এটা ছিল প্রথম ন্যাশনাল কনফারেন্স, ঠিক আছে? এটা ছিল প্রথম ন্যাশনাল কনফারেন্স, মানে জাতীয় কি বলবো, মানে সর্বভারতীয় এর মতো কনফারেন্স, ঠিক আছে? ইএনসি 1886। প্রথমটা কোথায় ছিল মনে আছে তো? হ্যাঁ, মুম্বাইয়ের মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তো সংস্কৃত কলেজ। আচ্ছা, নেক্সট কোশ্চেন। প্রথম তেরঙ্গা উত্তোলিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 31শে ডিসেম্বর 1929। 1929। 29-এ রাবি নদীর তীরে। 31শে ডিসেম্বর 1929 রাভি নদীর তীরে। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, রাভি নদীর তীরে। অবশ্যই রাভি নদী কোথায় আছে? চন্দ্রভাগা নদী। মানে রাবি লাহোর। বর্তমানে হচ্ছে ইরাবতী। হ্যাঁ, মানে ইরাবতী। লাহোর, তাই তো? ও মানে রাবি লাহোর যে ইরাবতী, সরি। হ্যাঁ, তো মোটামুটি লাহোরে, ঠিক আছে, লাহোরে মানে এটা যে কনফারেন্সটা হয়েছিল রাভি নদীর তীরে, এটা হয়েছিল। আইএনসি প্রেসিডেন্ট কে ছিল সেটা? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। নেহেরুই ছিল। পূর্ণ এখানে স্বরাজের কি- দাবি তোলা হয়েছিল। একদম, এখানে পূর্ণ স্বরাজের দাবি হয়, ঠিক আছে? পূর্ণ স্বরাজের দাবি। নেক্সট। আচ্ছা, আমাদের যে জাতীয় পতাকার ডিজাইন কে করেছিল মনে আছে তো? পিঙ্গালি পিঙ্গালি চেট্টিয়ার। পিঙ্গলি ভেঙ্কাইয়া, ঠিক আছে? পিঙ্গলি ভেঙ্কাইয়া কোথাকার লোক ছিল? পরীক্ষার কোশ্চেন আছে। অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এমনি একটা জিনিস একটু খেয়াল করবে, ঠিক আছে? তোমাদের একটা বলে দিচ্ছি, এক্সামের ক্ষেত্রে একটা কোশ্চেন দেখে রাখবে। কিছু ফেমাস যে পার্সোনালিটি লাস্ট আমাদের রয়েছে, মানে তার মধ্যে তাদের যে ডেথ কত সালে হয়েছিল একটু দেখে রাখবে। গান্ধী, আমাদের এম.কে. গান্ধীর মৃত্যু কবে হয়েছিল? সাল, ঠিক আছে? নেহেরুর ডেথ কবে হয়েছিল? প্যাটেলের ডেথ কবে হয়েছিল? ঠিক আছে? এল.কে. আদবানির ডেথ কবে হয়েছিল? তারপর আমাদের বলো হচ্ছে এই কি বলে অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে? এদের কত সালে এদের মৃত্যু হয়েছিল? আর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী, এদের ডেথ গুলো একটু দেখে রাখবে, বুঝতে পারছো? কোন বছরে এদের ডেথ হয়েছিল? একটা কোশ্চেন মাস্ট পাবে এবারের জন্য, ঠিক আছে? এটা আমার প্রেডিকটেশন। একটা ডেথে কোন বছরে এদের ডেথ হয়েছিল, এরকম আরো পপুলারিটি আছে। আম্বেদকারের কবে ডেথ হয়েছিল? যে কোনো এরকম ডেথের মধ্যে একটা কোশ্চেন মাস্ট পাবে। বলছো? স্যার ওই যে লিখলেন নাম সব লিখতে পারিনি, তার আগে মুছে দিয়েছেন। ও না, ওগুলোর নাম লাগবে না, আমি বলছি ওইগুলো দেখিয়ে নেবে, বুঝতে পারছো? আমি বলছি আচ্ছা। কয়েকটা এক্সাম্পল দিলাম, কয়েকটা এক্সাম্পল, পার্সোনালিটির এক্সাম্পল বলি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। ডেকরা প্রজাতি বসবাস করে কোন জায়গায়? আমাদের যে বিভিন্ন প্রজাতি হয়, ঠিক আছে, এই প্রজাতি কোথায় বসবাস করে? ডেকরা প্রজাতি। পীর পাঞ্জাল অঞ্চলের পীর পাঞ্জাল। পীর পাঞ্জালটা কোন জায়গায় অবস্থিত বলতো? পীর পাঞ্জাল জম্মু কাশ্মীর। আমাদের যে পীর পাঞ্জাল কোন জায়গায়? এ বাবা, এত খারাপ অবস্থা কেন? পীর পাঞ্জাল না, পর্বত কোথায়? জম্মু কাশ্মীর। ওই তো লাদাখ, জম্মু কাশ্মীর। এখন লাদাখ হয়ে গেছে। লাদাখ এখন। লাদাখ হয়ে গেছে জম্মু কাশ্মীরে। পীর পাঞ্জাল যেখানে আমাদের ভারতের যে রেল সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, তাই না? এখন প্রেজেন্টলি পীর পাঞ্জাল রেলওয়ে টানেল আছে তো নাকি? 2013-তে যেটা ওপেন করা হয়েছিল পীর পাঞ্জাল রেঞ্জে। হ্যাঁ স্যার। আচ্ছা, পরীক্ষায় একটা কোশ্চেন আছে যে পীর পাঞ্জাল রেঞ্জ হিমালয়ের কিসের অংশ, মানে কোন পার্টের অংশ? মনে আছে? ট্রান্স হিমালয়, পূর্ব হিমালয়, না নিম্ন হিমালয়, না শিবালিক? মনে আছে? ট্রান্স ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় না নিম্ন হিমালয়? হিমালয় উঁচু তো, কারাকোরামে আছে তো এতে। আচ্ছা, ট্রান্স হিমালয় শিওর তো?
কারাকোরাম এর মধ্যে স্যার আছে, এটা কারাকোরাম, লাদাখ, জাস্কার আর হ্যাঁ, এটা কৈলাস ট্রান্স এগুলো হিমালয়, ট্রান্স হিমালয়ের কারাকোরাম মধ্যে তো পড়ে। হ্যাঁ, পীর পাঞ্জাল তো এর মধ্যে পড়ে না। পীর পাঞ্জাল পড়ে কিসে? পীর পাঞ্জাল নিম্ন হিমালয়ের মধ্যে পড়ে। তো দেখবে ভালো করে, পীর পাঞ্জাল নিম্ন হিমালয়ে পড়ে। এই কোশ্চেন গুলো একটু দেখে রাখবে। হিমালয়ের কোন অঞ্চলে কোন কোন রেঞ্জ পড়ে, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। হুম, এটা আমাদের পীর পাঞ্জাল রেঞ্জ, আমাদের যে লেস হিমালয় মানে একদম হিমালয়ের যে নিচের অংশ সেখানে, তার মধ্যে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর হচ্ছে কাশ্মীর পড়ে, তাই না? পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে এগুলোই তো পড়ে নাকি? সব ভুলে গেছো। আচ্ছা, যাই হোক, তো এটা ডেকরা প্রজাতি পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সহজ কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো কোশ্চেন আছে। অপশন সি, এ একনাথ শিন্ডে। কনরাড কঙ্কাল সাংমা না কি নাম? স্যার সাংমা তো অপশন এ, অপশন এ। অপশন এ কনরাড কঙ্কাল সাংমা, তাই না? মেঘালয়ের বর্তমান সিএম। হ্যাঁ স্যার, ওই এগুলো অপশন বলেছিলাম এ। এই ধরনের কোশ্চেন, অপশন এগুলো দেখে রাখবে। রিসেন্ট কোন রাজ্যের কে সিএম রয়েছে, বিশেষ করে কয়েকটা রাজ্য তো ভীষণভাবে দেখে রাখবে। উত্তরপ্রদেশ জীবনে দেবে না, ঠিক আছে, দেখে রাখবে। আসাম, ঠিক আছে, আসাম দেখে রাখবে, কারণ আসাম এখন চর্চার মধ্যে রয়েছে। আসাম, মেঘালয়, ঠিক আছে, মেঘালয়া, মণিপুর, ঠিক আছে, নাগাল্যান্ড। এই যে জায়গাগুলো আছে, নর্থ ইস্টের যে জায়গাগুলো আছে, যেগুলো আমরা খুব বেশি ফোকাস করি না, সেগুলোর সিএম কে রয়েছে অবশ্যই দেখবে, এবং তার সাথে সাথে সেই জায়গায় প্রেজেন্ট গভর্নর কে রয়েছে, রাজ্যপাল। এই দুটো দেখে রাখবে। হ্যাঁ, এটা একটু দেখে স্যার, রাখবে। একনাথ শিন্ডে কে ছিল? একনাথ শিন্ডে মহারাষ্ট্র, ছিল না, এখন মহারাষ্ট্রের আছে। এসিএম। ও হ্যাঁ, স্যার, একনাথ আমি হচ্ছে মুখস্থ মহারাষ্ট্রের। করছিলাম কদিন আগেই, আবার সব ভুলিয়ে গেছে। আচ্ছা, একটা কোশ্চেন আছে যে একনাথ শিন্ডে কোন পার্টি থেকে বিলং করে? পার্টির নাম কি? শিবসেনা। কোন পার্টি? শিবসেনা শিবসেনা। পার্টি, শিবসেনা। ঠিক আছে, এগুলো মাথার মধ্যে রাখবে, ঠিক আছে, শিবসেনা পার্টি থেকে। এই ধরনের কোশ্চেন আছে। আচ্ছা, স্বাধীনতা বিপন্ন অবস্থায় সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করো, সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে যাও, উক্তিটি কার? মহাত্মা গান্ধী। না, এটা স্টেটমেন্ট, বলার মতো কিছু নয়। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু স্টেটমেন্ট, এটা আর বলার মতো কিছু নয়। যাই হোক, আচ্ছা, সংবিধানের কত নম্বর ধারায় মুখ্যমন্ত্রীর কার্যভার রয়েছে? ডিউটি অফ সিএম রাজ্যের মধ্যে পড়ছে, কোন আর্টিকেল কত হবে, মানে পার্ট 6 এর মধ্যে পড়ছে? স্যার স্যার 163। 163। 163 না 167? 167। 167 এর মধ্যে ডিউটি অফ সিএম, মুখ্যমন্ত্রীর যে কার্যভার, 167 এর মধ্যে আছে, 167তে আছে, ঠিক আছে। এগুলো কিছু কিছু আর্টিকেল আছে যেগুলো বিশাল আর্টিকেল পড়তে হবে না, কিন্তু কিছু কিছু আর্টিকেল এগুলো মাথার মধ্যে রাখতে হবে। 167 এর মধ্যে 167 এর মধ্যে মুখ্যমন্ত্রীর কার্যভার রয়েছে। আচ্ছা, 111 নম্বর ধারায় কি রয়েছে? খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 111, এটা বলেও ছিলাম, পড়ানোর সময় বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট পাওয়ার রয়েছে আর্টিকেল 111। ভেটো প্রদানের ক্ষমতা রাষ্ট্রের। এটা ভেটো ভেটো প্রদান। ভেটো প্রদান, কত ধরনের ভেটো হয়? কত 3 ধরনের ভেটো ধরনের। হয়? 3 3 ধরনের। প্রকার। কি কি ভেটো? তাই তো, ভুলে গেছো? অ্যাবসোলিউট ভেটো, পকেট তাই তো? পকেট পকেট ভেটো। ভেটো, আর কি ভেটো? স্থগিতাদেশ বলে একটা ভেটো হয়। স্থগিতাদেশ ভেটো, সাসপেন্সিভ ভেটো, অ্যাবসোলিউট, সাসপেন্সিভ আর পকেট ভেটো। পূর্ণাঙ্গ ভেটো, তারপরে আংশিক ভেটো, আর হচ্ছে তোমার হচ্ছে পকেট ভেটো। পকেট ভেটোর বাংলা কিছু নাম নেই, পকেট ভেটো, ঠিক আছে। আর আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল মনে আছে? 300 আর্টিকেল 360। 360, ঠিক আছে। আচ্ছা, 352 একটা কি জরুরি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। 352 জাতীয় জরুরি অবস্থা, স্টেট এমার্জেন্সি। 356 আমাদের হচ্ছে রাজ্য, ঠিক আছে।
রাজ্য জরুরি অবস্থা, আর 360 অর্থনৈতিক জরুরি অবস্থা। ঠিক আছে, মনে থাকবে। 352 তো স্টেট থেকে তুলেছেন। ন্যাশনাল এমার্জেন্সি হবে না? হ্যাঁ, সরি স্টেট National ওটা emergency। ন্যাশনাল, জাতীয় জাতীয়। হ্যাঁ, জাতীয় মানে এটা জাতীয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতি দ্বারা তো স্যার এগুলো। সবই বাবা রাষ্ট্রপতি দেবে, রাজ্যপালকে বলো কি বলছো, বলো। স্যার, রাজ্য জরুরি অবস্থা থেকে প্রেসিডেন্সিয়াল ইয়ে বলা হয় না, রাজ্য যেটা। সাংবিধানিক অচল অবস্থা বা প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতি শাসন বলা হয়। হ্যাঁ, রাজ্য জরুরি অবস্থাকে রাষ্ট্রপতি শাসন বা সাংবিধানিক অচল অবস্থা বলা হয়। আর জাতীয় জরুরি অবস্থা দুটো কারণে হয়, একটা হচ্ছে এক্সটার্নাল এগ্রেশন আর ইন্টারনাল ডিস্টারবেন্স। ঠিক আছে, এক্সটার্নাল ডিস্টারবেন্স মানে কেউ যদি বাইরে থেকে অ্যাটাক করে, ইন্টারনাল ডিস্টারবেন্স মানে ভেতর থেকে যদি কিছু হয়। ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে 1975-এ হয়েছিল, আর এক্সটার্নাল এর কারণে 1962-তে হয়েছিল, আর 71। 75-এটা তো ইন্দিরা গান্ধী নিজের ইচ্ছা। যাই হোক, নিম্নলিখিত কোন কমিটি সরকারি ব্যয় তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক অ্যাকাউন্টস পাবলিক অ্যাকাউন্টস পাবলিক পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির হেড কে হয় বলেছিলাম, মনে আছে নাকি দেখি। সভাপতি কে হয়? বিরোধী দলের দলনেতা। ফিনান্স ভেরি গুড, হ্যাঁ, বিরোধী দলনেতা। ঠিক আছে, বিরোধী দলনেতা। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করবো। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান বা বিরোধী দলনেতা হবে, এই বিরোধী দলনেতাকে কে অ্যাপয়েন্ট করবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে? কে তাকে অ্যাপয়েন্ট করবে যে তুমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হবে? অ্যাপয়েন্ট কে করবে? বিধানসভার স্পিকার। বিধানসভার স্পিকার নয় বাবা, বিধানসভার স্পিকার কি হবে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো বাবা লোক এতে রয়েছে তোমার, হ্যাঁ বিধানসভা বললেও বলতে পারো, বাট এটাই পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারি বলেছে, তো এটা জেনারেলি লোকসভার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি অ্যান্সার হবে স্পিকার। এবার কথাটা বিধানসভা স্পিকার বলবে না, লোকসভার ক্ষেত্রে লোকসভার স্পিকার করে, রাজ্যের ক্ষেত্রে রাজ্যের বিধানসভা স্পিকার করে। ঠিক আছে, অ্যান্সার শুধু স্পিকার বললেই হবে। এখানে আবার কেউ প্রেসিডেন্ট করবে না। কি বললাম, বোঝা গেল? কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কথাটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হেভিয়াস কর্পাস শব্দটির সঠিক অর্থ কি? সশরীরে উপস্থিত করা, অপশন বি। সশরীরে উপস্থিত করা। অপশন বি। সশরীরে উপস্থিত থাকা। এটা সম্পর্কে একটা কথা বলেছিলাম যে তুমি যদি জেলে থাকো, তোমার বিরুদ্ধে কোনো কেস কোর্টের মধ্যে হবে না। তার মানে তুমি প্রেজেন্ট থাকা অবস্থায় তোমার বিরুদ্ধে যে কোনো কেস কোর্টের মধ্যে হবে। ওই জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, যে তোমার জেলের মধ্যে যে বন্দিকে আনার সময় তাকে রাস্তাতে মেরে দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক আছে, হেভিয়াস কর্পাসের জন্য। এবার যদি সে উপস্থিত হতে না পারে, তখন বলবে যে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হবে। হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস মানে কারো তাকে বাধ্য করা যাবে না। এটা কি হেভিয়াস কর্পাস কি? এটা এক ধরনের রিট। রিট। ঠিক আছে, এক ধরনের রিট। এই রিটটা সুপ্রিম কোর্ট আর হচ্ছে আমাদের হাইকোর্ট দুজনেই ইস্যু করতে পারে। আচ্ছা, নিম্নলিখিত কোন পদটি ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত নয়? ভালো কোশ্চেন, বলো পারা উচিত। সভাপতি। উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার। কারণ উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদ হয় না। হ্যাঁ, কখন হয়? যখন কোনো ব্যক্তি এরকম হয় যে প্রধানমন্ত্রীর সমান যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি, কিন্তু দুটো প্রধানমন্ত্রী তো করা যাবে না, সে কারণে একজনকে প্রধানমন্ত্রী আর একজনকে উপপ্রধানমন্ত্রী করা। এবং সেই উপপ্রধানমন্ত্রী যে হয় তাদের গুরুত্বপূর্ণ কোনো দপ্তর দেওয়া হয়, আইদার হোম মিনিস্ট্রি বা ফাইন্যান্স মিনিস্ট্রি, মানে এগুলোই তো গুরুত্বপূর্ণ দপ্তর, যে কোনো সে মিনিস্টার হতে পারে, হোম মিনিস্টার বা ফাইন্যান্স মিনিস্টার হলে হতে পারে। ঠিক আছে, তো আমাদের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিল? ফার্স্ট ডেপুটি পিএম, ফার্স্ট বল্লভভাই প্যাটেল কি? সর্দার বল্লভভাই প্যাটেল। কারণ জেল নেহেরু তখন ছিল বলে সর্দার প্যাটেল। আর লাস্ট কে ছিল? দেশের ভারতরত্ন দেওয়া হলো তাকে একদম, এল.কে. আদবানি। তা আদবানি কার সময় ছিল? অটল বিহারী বাজপেয়ীর সময়। ভেরি গুড। ঠিক আছে, মোদির সঙ্গে কাউকে দেওয়া হয়নি, কারণ মোদি নিজেই ব্র্যান্ড একটা, তাই তো? একদম।
মোদি ব্র্যান্ড বাই মোদি ব্র্যান্ড, কিছু মুখে বলার দরকার, কোনো জায়গায় চলে গেলেই লোক বুঝে যাবে যে কি আছে। আচ্ছা, 1992 সালে ৭৬তম সংবিধান সংশোধনটি যে কিভাবে হয়েছে? আচ্ছা, হ্যাঁ, এটা একটু ছোট করতে হবে, না হলে করতে পারবে না পুরোটা। হ্যাঁ, কি হবে? স্যার অপশন এ, মানে গ্রাম ও মানে অন্যান্য স্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত গঠনের গঠন। বিষয় নিয়ে। নিচে ১, ২, ৩, স্যার। ৪ আছে। ১, ২, ৩, ৪ আছে। তার মধ্যে কোনটা হবে? বি ১, বি ২ বি বি না ১, ও ৩? আচ্ছা আচ্ছা, ১ আর বি ৩ বি হবে স্যার। হ্যাঁ স্যার পঞ্চায়েত নিয়ে, তাহলে ১ অপশন আর ৩ই হবে। বি। অপশন বি। অপশন বি ঠিক বলছে তো? সবাই ঠিক? স্যার আপনি এরকম প্রশ্ন করলে বুঝতে পারি যে কিছু একটা ভুল হয়েছে। না স্যার, আচ্ছা, হ্যাঁ অপশন বি হবে। অপশন বি হবে ১ আর ৩। আচ্ছা, দেখো এখানে শহরের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে হয়েছে। এটা তো একদম ভুল কথা। ১৯৯২ সালে এর জন্য নতুন অংশ হয়েছে। এটা কি ঠিক? এটা কি ঠিক না ভুল না আছে? ওটা নয় তো স্যার, ১ না আর না ৩। না, ভুল, ১ আর ৩ ৩ তো। হবে। তাহলে অপশন ২ বি। হবে না? তাহলে ২ ক্রস আর কোনটিই নয় না। তাহলে আছে ঠিক কি? গ্রাম ও অন্যান্য স্তরে পঞ্চায়েত সাংবিধানিক বৈধতা পেয়েছে। অবভিয়াসলি কারেক্ট। ৭৩তম অ্যামেন্ডমেন্ট ৯২ তে। আর রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচিত হবে। এই কারণেই রাজ্য নির্বাচন কমিশন, আগে সমস্ত নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন করতো। এখন দেখো রাজ্য, এই কারণে পঞ্চায়েতি নির্বাচন এত গন্ডগোলের মধ্যে। কারণ রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে। তাই তো? এই কারণে আমাদের ১ আর ৩ ঠিক। তাহলে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে? তাহলে অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা, বলো, আর জুম করে দিচ্ছি। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? পড়ানো জিনিস, দেখি কে পারবে। সঞ্জীবনী সঞ্জীবনী। পত্রিকা। সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকা। কে সম্পাদক কে ছিল? স্যার কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র বলা ছিল। কৃষ্ণ কুমার মিত্র, ভেরি গুড। আচ্ছা, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কোন রাজ্যে? কর্ণাটক। উড়িষ্যা। কর্ণাটক। না স্যার কর্ণাটক। সরাবতী উড়িষ্যা। কি হবে? স্যার সরাবতী উড়িষ্যা। কর্ণাটক। অ্যান্সার হবে কর্ণাটকা। ঠিক আছে? কর্ণাটক। কোন নদীর অবশ্যই কোন নদীর তীরে? স্যার, সরাবতী। সরাবতী হবে। যোগ স্যার। সরাবতী নদীর তীরে, নদীর উপরেই তো নাম, তাই জন্যই তো সরাবতী জলবিদ্যুৎ। সরাবতী নদীর তীরে স্যার। সরাবতী নদীর উপরেই অবস্থিত বলেই তো তার নাম সরাবতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, তাই না? কর্ণাটকা, তাই তো? খুব বোকার মতো কোশ্চেন, বুঝতে পারছো তো? তখন ভাবতে শুরু করছো তার মানে কোন নদী হবে, তাই না? ওকে আপনি বললেন তো ওই জন্য ভাবলাম, নাহলে ওই, কর্ণাটকই নাহলে ঠিক ছিল, ভাবতে কিন্তু সরাবতী ঠিক ছিল, নাহলে ভাবতাম না। নাহলে ভাবতে না। আচ্ছা, হিমালয়ের উৎপত্তি হয়েছে কোথা থেকে? ভারত তেথিস। মহাসাগর, তেথিস। মানে টেথিস এই ভূমিকা। হ্যাঁ, তেথিস টেথিস বা বৈকাল। টেথিস থেকে, তাই তো? টেথিস। ভালো করে। হ্যাঁ, টেথিসের স্পেলিংটা হচ্ছে করে দিয়েছে আর কি, থেথিস করে দিয়েছে আর কি, টেথিস। যাই হোক। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় ক্রান্তীয় মৌসুমী। পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ঠিক আছে, একদম সিম্পলি আমাদের আছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, ট্রপোপজ। অপশন এ। অপশন এ। অপশন এ, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। ঠিক আছে, এবার ট্রপোপজ কেন বলা হয়? এই জায়গাকে ট্রপোপজ কেন? ট্রপোস্ফিয়ারে উষ্ণতার বৃদ্ধি হয় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, কিন্তু ওই একটা রিজিয়নে উষ্ণতা আর কি কোনো চেঞ্জ হয় না। মানে পজ কথা, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, ওটা পজ টপোস্ফিয়ারটা মানে শেষ হচ্ছে। অ্যাকচুয়ালি তো না, ট্রপোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারটা ওখানে শেষ স্ট্র্যাটোস্ফিয়ারের হচ্ছে। মধ্যে ওটা একটা ট্রানজিশন জোন, যেখানে দুটোর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা থাকে, মানে নিচে ট্রপোস্ফিয়ারের ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, ওই জায়গায় কিছুই থাকে না, ওটা একটা মানে দুটোর মধ্যে কমন জোন, যেখানে আর কি টেম্পারেচারের হ্রাস বৃদ্ধি বা
বায়ুর চলাচল প্রবাহ কোনোটাই পরিষ্কারভাবে বোঝা যায় না। হ্যাঁ, এখানে কোনো জায়গা ট্রপোপজ, পজ মানার কথা, পজ কথার অর্থ হচ্ছে স্থির। কোনো জিনিস আমরা সিনেমা দেখতে দেখতে পজ করি, মানে কি করি, সেটাকে স্থির করি। এটা এই জায়গাকে ট্রপোপজ বলা হচ্ছে, কারণ নিচে যে ট্রপোস্ফিয়ার, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমছে, উপরে উচ্চতা বৃদ্ধির সাথে 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 উষ্ণতা বাড়ছে। এই ধরনের কিছু না হয় এই জায়গার যে টোটাল জায়গার যে টেম্পারেচার বা উষ্ণতা, সেটা সবসময় স্থির থাকে। সেই জন্য এই জায়গার নাম হয়ে গেছে ট্রপোপজ। ট্রপোস্ফিয়ার শেষ, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু, ট্রপোপজ। পজ কথার অর্থ যেই জায়গায় উষ্ণতা স্থির থাকে, বুঝতে পারলো? সেই কারণে নাম ট্রপোপজ। ওকে, পজ কথার অর্থ কোনো উষ্ণতার পরিবর্তন হয় না। আচ্ছা, ভারতে প্রথম জুট মিল কবে স্থাপিত হয়? 1800 1920। 1855। 1855, 1855 ভারতের প্রথম জুট মিল গঠিত হয়েছিল। ঠিক আছে, প্রথম জুট মিল। জুট মানে কি? পাট। পাট। কাঠ। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় কয়লা প্রধানত কি ধরনের? বিটুমিনাস। বিটুমিনাস কয়লা। বিটুমিনাস। ভারতের যে কয়লা হয় মূলত বিটুমিনাস প্রকৃতির কয়লা। সব থেকে উন্নত মানের কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট। তারপর বিটুমিনাস, তাই তো? তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, লিগনাইট, পিট। তারপর পিট, পিট। তাই তো? তো এইভাবে হয়ে থাকে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। ভারতের কয়লা জেনারেলি বিটুমিনাস প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, ভারতবর্ষের তুলা উৎপাদনের সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটি? দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, ডেকান প্ল্যাটু। এখানে ভারতের সবচেয়ে বেশি, ভারতবর্ষে তুলো উৎপাদনের জন্য আদর্শ অঞ্চল। আচ্ছা, বোকারো ইস্পাত, কেটে যাচ্ছে স্যার। কথা কি কেটে যাচ্ছে বাকিদের কাছে? হ্যাঁ, স্যার, কারণ আমারও লাস্ট দুটো কোয়েশ্চেনে একটু কেটে গেল। আচ্ছা, বিটুমিনাস। আচ্ছা, ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস, আর সবচেয়ে আদর্শ অঞ্চল দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। বোকারো ইস্পাত কারখানা নির্মাণ হয়েছিল কোন দেশের সাহায্যে? আমি লিখিয়ে দিয়েছিলাম। সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন। ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন। এগুলো এগুলো আমি লিখে দিয়েছিলাম কোন দেশের সাহায্যে কোনটা গঠিত হয়েছিল। কত সালে বলো তো এগুলো, মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে হয়েছিল এগুলো? স্যার, দ্বিতীয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেকেন্ড, কারণ সেখানের ফোকাস ছিল হেভি ভারী ইন্ডাস্ট্রি, শিল্প। ভারী শিল্প। ভারী শিল্পের উপরে ফোকাস ছিল। আর কার মডেলের উপর ভিত্তি ছিল? মহালানবিশ মডেল। প্রশান্ত চন্দ্র মহালানবিশের মহালানবিশ, পিসি মহালানবিশ মডেল, তাই তো? মহালানবিশ মডেলের উপর, মহালানবিশ। আচ্ছা, রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা ব্রাহ্মণী। ব্রাহ্মণী। ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা। পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? লিঙ্গানুপাত কথার অর্থ হচ্ছে সেক্স রেশিও, মানে প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা, এটাকে সেক্স রেশিও বলা হয়ে থাকে। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের কোন জেলায়? পুরুলিয়া। 2011 উত্তর সেন্সাস দিনাজপুর। অনুযায়ী দক্ষিণ কোন দিনাজপুর। জেলায়? দিনাজপুর বলে মনে হচ্ছে স্যার। পশ্চিমবঙ্গের না, কোন জেলার এটা হলো সেক্স দার্জিলিং রেশিও হবে সবচেয়ে স্যার? বেশি? দার্জিলিং। একদম অ্যান্সার দার্জিলিং হবে, অ্যান্সার দার্জিলিং হবে। ঠিক আছে, সেক্স রেশিও সব থেকে বেশি দার্জিলিং। আর যদি ইন্ডিয়ার, ভারতের রাজ্য বলে, রাজ্য বললে কি হবে? কেরালা। বাবা, হরিয়ানা, হরিয়ানা। হরিয়ানা। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কোলেরু হ্রদ অবস্থিত, একদম ঠিক। আচ্ছা, নেক্সট। প্রথম 7টি পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? স্বনির্ভরতা। স্বনির্ভরতাও হবে, আবার কর্মসংস্থান বৃদ্ধিও তো হবে। কর্মসংস্থান বৃদ্ধি, এটাও তো হতে পারে। কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনার কখনোই উদ্দেশ্য থাকে না যে কর্মসংস্থান বৃদ্ধি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কোনো পরিকল্পনার উদ্দেশ্য কখনোই কর্মসংস্থান বৃদ্ধি হয় না, কারণ কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার বানালে কর্মসংস্থান বৃদ্ধি, এটা হচ্ছে কমন ব্যাপার।
তুমি রেস্টুরেন্টে খেতে যাও আর রাস্তায় খেতে যাও, পেট তোমার দু জায়গাতেই ভরবে, নাকি ভরবে না? নাকি রেস্টুরেন্টে খেলে পেটটা বেশি ভরবে, রাস্তার মানে ফুটে খেলে কম ভরবে? নিশ্চয়ই না। রেস্টুরেন্টে খেলে খেলে কি হবে, তোমার স্টেটাস বাড়বে, তুমি খাওয়ার সাথে সাথে অনেক কিছু দেখতে পাবে। কিন্তু রাস্তায় খেলে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না, ব্যাপারটা সেরকম। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যগুলো ছিল স্বনির্ভরতা, যেটাকে সেলফ রিলায়েন্ট বলা হয়। ঠিক আছে, নিজে যেগুলো তৈরি করা। আজকে ইন্ডিয়া অনেকটাই সেলফ রিলায়েন্ট হতে পেরেছে। ঠিক আছে, কর্মসংস্থান বৃদ্ধি এগুলো প্রত্যেকের একটা ইন্টিগ্রাল পার্ট থাকেই। যে কোনো কাজ করলেই তার মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি হয়। কোনটি রাজ্য সরকারের অধীনে? সম্পদ আয়কর। কর। ওটা সম্পদ কর। স্যার সম্পদ কর। সম্পদ কর। সম্পদ কর হচ্ছে সেলস, সরি, সম্পদ কর হচ্ছে তোমার হচ্ছে ইনকাম ট্যাক্স তো নয়, স্যার, তোমার হচ্ছে প্রপার্টি আয়কর ট্যাক্স। হবে সেটা? করই হবে। না, আয়কর কখনোই না। আয়কর আয়করের তো সেন্ট্রাল ক্ষেত্রে গভর্নমেন্টের। তাহলে আয়কর পেশা করতে সেন্ট্রাল হবে। পেশা কর হবে, যেটাকে সার্ভিস ট্যাক্স বলা হয়। ঠিক আছে, সার্ভিস ট্যাক্স। স্যার, পেশা করা আয়করের মধ্যে বাংলা দুটো তো একই। না, একদমই নয়, একদমই নয়। পেশা কর আয়কর একই জিনিস। না, বাংলা দুটো স্যার। ওই, বাংলা দুটো ও আচ্ছা, একটা ইনকাম আর একটা সার্ভিস। আচ্ছা আচ্ছা। একদমই একই নয় বাবা। রাজ্য না না সরকারের স্যার, অধীনে সার্ভিস ট্যাক্স রয়েছে। সার্ভিস হ্যাঁ, ট্যাক্স। স্যার আর একটা ওই সার্ভিস কি ট্যাক্স। ভূমি একটা হয় না, ওই হ্যাঁ, ভূমি কর নাকি, ওই ল্যান্ড রাজ্য রেভিনিউ সরকার না? ট্যাক্স, তারপর হচ্ছে হ্যাঁ। রাজ্যের মধ্যে তোমার ভূমি ট্যাক্স রয়েছে, তারপর তোমার অ্যালকোহল ট্যাক্স রয়েছে, এগ্রিকালচার ট্যাক্স রয়েছে কৃষি করের ওপরে। স্যার ঠিক আছে, এগুলো সব ভূমি বা এগ্রিকালচার ওটাও তো স্যার সম্পদের মধ্যেই পড়ছে না? না, ওইভাবে দেখতে চাইলে তোমার তো দাদুর চশমাও তো তোমার হচ্ছে সম্পদের মধ্যে পড়েছে। স্যার, হ্যাঁ, বলো বলো বলো। স্যার বলছি যে ইনকাম ট্যাক্স স্টেট গভর্নমেন্ট নেয় না? না, ইনকাম ট্যাক্স কি হয় আমি বলছি শোনো। ইনকাম ট্যাক্স যেটা হয় কালেক্টেড বাই স্টেট। স্টেট কি করে, কালেক্ট করে। কালেক্ট কি করে, কালেক্টেড বাই ট্যাক্স, কালেক্টেড বাই রাজ্য কি করে, ইনকাম ট্যাক্স কালেক্ট করে। যে পুরো টাকা হলো, পুরো টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেয়। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা থেকে রাজ্যকে তার কিছু শেয়ার দেয়। বুঝতে পারলে? তার শেয়ার দেয়। এবার সেটা কত দেবে সেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড এই করে। নিয়েই তো এদের এত মানে ঝগড়া। দেখো, ওদের ঝগড়ার কারণ অনেক আছে, যাই হোক সে বলে লাভ নেই। ঠিক আছে, ওটা বলতে গেলে এখন অনেক গল্প চলে যাবে, ওই গল্প বলে লাভ নেই। সে মমতা ব্যানার্জির হচ্ছে মাথা খারাপ আছে। ঠিক আছে, তো যাই হোক সেসব বলে লাভ নেই। রাজ্যের সেন্ট্রাল গভর্নমেন্টের মানে এটা তাদের এরও আছে যে রাজ্যকে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শুনে চলতে হবে। তো রাজ্য কি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শুনছে? শুনছে না। তাহলে রাজ্যকে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে? রাজ্য মানে টাকার সময় কথা শুনবো, মানে টাকার সময় আমি চাইবো, কিন্তু রাজ্য যখন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু অর্ডার দেবে তখন না না সেটা শুনবো না, তুমি পয়সা দিয়ে দাও, রাজ্য আমার। সে তো নয়। তুমি তো নিজে আলাদা করে গভর্নমেন্ট বানাওনি, তোমাকে সেন্ট্রালের অধীনে থেকে তোমাকে সরকার বানাতে হয়। ঠিক আছে, সেইটা লোককে বুঝতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে স্যার ইন্ডিয়াতে থেকে তুমি যদি দাবি করো যে হচ্ছে ভারতের সংবিধানের থেকে আমার মানে ধর্মগ্রন্থ বই বড়, সে তার মতো হচ্ছে মানে সে তার মতো বোকা আর কেউ নেই। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাকে পাওয়ার দিয়েছে নিজস্ব ধর্ম প্রচার করার জন্য বা নিজস্ব ধর্মকে মান্যতা দেওয়ার জন্য। তার মানে সবসময় বড় ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনো রিলিজিয়াস বুক না। এটা বড় কথা। ঠিক আছে, ব্যাপারটা সেরকম। তো রাজ্য সরকার যদি মাথার উপরে উঠতে চায়, কেন্দ্র সরকার মাথা থেকে নামাবে, এই তো সোজা কথা। স্যার আচ্ছা, বলো বলো। স্যার বলছি রাজ্য সরকারের অধীনে কি কি ট্যাক্স আছে একটু বলে দেবেন? রাজ্য সরকারের অধীনে তো যেগুলো রাজ্যের অধীনে পড়ে, মানে ওইভাবে তো কোন কোন ট্যাক্স লিখতে গেলে তো বাবু এখন ভোর হয়ে যাবে। মানে একটা নয়, একাধিক ট্যাক্স আছে। কয়েকটা জিনিস লিখে রাখো: এগ্রিকালচার ট্যাক্স, কৃষি ট্যাক্স, ঠিক আছে, লিকার ট্যাক্স মানে হচ্ছে ইলেকট্রিসিটি। মদের উপর ট্যাক্স, হ্যাঁ, ইলেকট্রিসিটি ট্যাক্স, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে সার্ভিস ট্যাক্স, ঠিক আছে, সার্ভিস ট্যাক্স, আর হচ্ছে ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, এই ধরনের থেকে। এবার তুমি যদি দেখো অনেক এরকম ট্যাক্স আছে, হ্যাঁ, এরকম তুমি লিখতে চাইলে এখন মাথা খারাপ হয়ে যাবে। বহু ট্যাক্স আছে। ট্যাক্স তো আর এক রকমের হয় না, বহু রকম ট্যাক্স আছে। হ্যাঁ, এইগুলো জেনারেলি ঠিক পড়ে আছে। এগ্রিকালচার, কৃষি কর কার আন্ডারে পড়ে, হ্যাঁ,
মানে তোমার হচ্ছে লিকার বা মদের ওপরে যে ট্যাক্স কার উপরে পড়ে, বিদ্যুতের উপরে ট্যাক্স কার অধীনে পড়ে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কোশ্চেনে জেনারেলি পড়ে। হ্যাঁ, সব লিখতে চাইলে বাবু খুব সমস্যা আছে। যেমন জিএসটির মধ্যে কোন জিনিস কত পার্সেন্টের মধ্যে পড়ে, এগুলো সব যদি লেখাতে যাই তো বাবু খাতা ভর্তি হয়ে যাবে, বুঝলে তো? আচ্ছা, পিপিপি অনুযায়ী পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী ভারতের স্থান কত? ভারত কততম চতুর্থ অর্থনীতি? বৃহত্তম অপশন সি। পঞ্চম বৃহত্তম সপ্তম বৃহত্তম। ফোর্থ ফিফথ না, এখন ফোর্থ লার্জেস্ট চতুর্থ। ইকোনমি হয়ে গেছে। এখন পিপিপির আন্ডারে পারচেজিং পাওয়ার প্যারিটি, এটাকে পিপিপি বলা হয়, ঠিক আছে? পিপিপি অনুযায়ী 1 2 3 ইন্ডিয়া একটু এখন বলে দিন। স্যার চায়না বলছো বাবা? জাপান উঠে গেছে না উপরে? স্যার বলছি 1 2 3 টা একটু বলে দিন আর না। রাশিয়া, অবশ্যই এক এক আমাদের ইউএসএ, ইউএসএ। আচ্ছা, দুই আমাদের চায়না, চায়না। কিন্তু স্যার রাশিয়া না জাপান? চায়না সরি রাশিয়া দুই আমাদের না, দুই চায়না চায়না, 3 তিনে জাপান। চায়না, 4 তিন রাশিয়া। 3 রাশিয়া, ইউএসএসআর 3-এ, আর 4-এ আমাদের ইন্ডিয়া। এবার দেখো এদের ক্ষেত্রে কি বলতো, নেই স্যার, কি বলছো? ইউএসএসআর বলে তো কেউ নেই। ইউএসএ মানে রাশিয়া ধরো না, রাশিয়া। রাশিয়া এখন ইউক্রেন ওয়ারের পরে রাশিয়া হচ্ছে এতটাই প্রফিট কামিয়েছে চিন্তার বাইরে। তো যাই হোক, এটা মনে হচ্ছে রাশিয়া অ্যাকচুয়ালি যুদ্ধ না করতে চেয়েও লাভবান হয়ে গেছে ইউক্রেনের ওয়ারের জন্য। আর এই রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য আজকে মানে ইউরোপ ভিখারি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? আচ্ছা, তাপ, কৌণিক ভর, এটা কৌশিক না, কৌণিক ভরবেগ আর সমান কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, ঠিক আছে? কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশির মধ্যে পড়ে, যার মান আর দিক আছে, এই সহজ কথা। আচ্ছা, একটি সুতো বাঁধা পাথর বৃত্তাকারের পথে ঘুরতে ঘুরতে ছিঁড়ে গেলে কি হবে? স্পর্শক বরাবর যাবে। স্পর্শক বরাবর যাবে, কারণ তার যে গতিপথ থাকে সেটা কি হয়, তার স্পর্শক বরাবর থাকে। কোনো গোল জিনিস হলে কোনো একটা পয়েন্ট থেকে তার ভেলোসিটি সবসময় এই দিকে থাকে, তার স্পর্শক বরাবর থাকে। স্পর্শক মানে কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কোণে যায়, তাই তো? যে কোনো পজিশনে গেলেই 90 ডিগ্রি কোণে গিয়ে থাকে, তাই আছে? অবশ্যই তার স্পর্শক বরাবর যাবে। কেউ যদি সেখানে দাঁড়িয়ে থাকে তার মাথা ফেটে যাবে, কোনো সমস্যা নেই। এলপিজি কিসের মিশ্রণ? প্রোপেন ও বিউটেন। অপশন বি। এলপিজি কিসের মিশ্রণ? প্রোপেন আর প্রোপেন ও বিউটেন, বিউটেন। ঠিক আছে? এটা খুব ফেমাস কোশ্চেন, খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, ঠিক আছে? যাই হোক, কন্ট্রোভার্সিয়াল কেন, তার কারণ আছে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এগুলো খুব মানে গন্ডগোলের কোশ্চেন, বাট থাকে এরকম। সবচেয়ে নমনীয় ধাতু? প্লাটিনাম। হ্যাঁ বাবা, প্ল্যাটিনাম নমনীয় গো, হাই হরি! তাহলে তো প্ল্যাটিনামের কোনো অর্নামেন্টস হতো না, তাহলে সোনার হয় কেন, তাই তো? হয় খাদ দিয়ে হয়। হ্যাঁ, সোনায় যদি খাদ না দেওয়া হয়, সোনার দিয়ে কিছুই হবে না, খাঁটি সোনার কিচ্ছু হয় না, বুঝতে পারলে? যত খাদ, এবার তার মানে প্রচুর খাদ মিশিয়ে দিবে সেটাও নয়। এই যে 22 ক্যারেট, 24 ক্যারেট, ঠিক আছে? এগুলো পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, খাদের পরিমাণে। তো সোনা সবচেয়ে নমনীয় ধাতু, এই জন্য সোনাকে যে কোনো রূপ দেওয়া যেতে পারে, ঠিক আছে? সোনা, আর সোনার গুরুত্ব কি, যে তুমি বহু বছর পড়ে থাকলেও মরিচে ধরে না বা কোনো রকমের রাস্ট পড়ে না, রূপার জিনিসে রাস্ট পড়ে যায়, ঠিক আছে? আর প্ল্যাটিনাম হয়নি কেন? কারণ প্ল্যাটিনামের অ্যাভেলেবিলিটি খুব কম। গোল্ড কেন? কারণ গোল্ড অ্যাভেলেবেল প্রচুর, ওকে, এই জন্য গোল্ড। এবার দুষ্প্রাপ্য হয়ে যাবে। কি গোল্ড বানানো যায় জানো তো? পরীক্ষাগারে বানানো যায় জানো? আর যে হ্যাঁ, ডায়মন্ড, হিরে, ডায়মন্ডও বানানো যায়। ডায়মন্ডও বানানো যায় নয়, ডায়মন্ড বানানোই হয়। আর ডায়মন্ড বানাতে যদি 100 টাকা খরচ হয়, ডায়মন্ড বিক্রি করা হয় 1 লাখ টাকা। বলবে কেন? ডায়মন্ড তো তাহলে যদি 500 টাকায় কেউ বিক্রি করে করে তো তাহলে লোকের ডায়মন্ড কাছে, হয়, তাই তো? হ্যাঁ এমনি পাথরটা ডায়মন্ড, খালি কাটিংটার জন্যই দাম। না ভুল বলছো, এইগুলোর মধ্যে ভিতরে যেতে অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক, একটু ছোট করে বলে দিচ্ছি, ডায়মন্ড বানাতে 100 টাকা হলেও 1 লাখ টাকাতেই বিক্রি করা হয়। কেন? দাম কেন কমানো হয় না? অ্যাভেলেবিলিটি ডায়মন্ডের প্রচুর, কিন্তু লাভ কেন রাখে, এতটা লাভ রাখা হয় তার কারণ যে ডায়মন্ড মানুষের কাছে অ্যাভেলেবেল প্রচুর,
এখন ভাবছো যে ডায়মন্ড না কম আছে, না, ডায়মন্ডের দামই অনেক বেশি, মানে বানাতে খুব বেশি খরচ হয় না, তবু কেন হয়? একটা প্রেস্টিজ মেনটেন করার জন্য। কিছু কিছু জায়গায় দেখবে কোম্পানি থাকে যাদেরকে তুমি যত টাকাই দাও তারা কিন্তু কখনো দাম কমায় না। সেরকম কিছু কোম্পানি থাকে কিসের জন্য? একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। কি বলছি বুঝতে পেরেছো? সাপোজ ধরো একটা ল্যাম্বরগিনি, সে জানে যে সে যদি সেই গাড়িটাকে 1000 টাকায় বিক্রি করে তাহলে তার 5 জন ক্রেতা কিনবে, কিন্তু সেই গাড়িটা হয়তো তার বানাতে 100 টাকা খরচ হয়েছে। তাহলে সে যদি গাড়িটার দাম 500 টাকা করে তাহলে তো 10টা বা 15টা ক্রেতা কিনবে না, এটা কিন্তু তারা কখনোই কমাবে না। কারণ এটা ম্যাটার করছে না যে কম দাম করে বেশি বিক্রি করা, ম্যাটার করে স্ট্যান্ডার্ড। ডায়মন্ড সবাই যাতে কিনতে না পারে সেই কারণে ডায়মন্ডের দাম বেশি রাখা হয়, কখনোই বানাতে খরচ হয় বলে সেরকম। ঠিক আছে, মার্কেটে ডায়মন্ড কি বানানো যায়? এটা তো প্রাকৃতিক ভাবে তৈরি। একদম। কে বলেছে? একটু গুগল খুলে দেখো, সব পেয়ে যাবে। ডায়মন্ড, আজকালকার দিনে ডায়মন্ড সমস্ত কিছু আর হচ্ছে খনন করা হয় না, খুব রেয়ার, খুব কমই হয়। এখন সমস্ত ডায়মন্ড বানানোই হয়। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া কয়লাও ফাজ, বানানো যাবে স্যার তাহলে। যাই হোক সেটা পরের কথা। ব্যাকটেরিয়া ফাজ কি? ভাইরাস। ভাইরাস। এটা একটা ভাইরাস। ভাইরাস। ভাইরাস, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ভাইরাস। আচ্ছা, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? নাইট্রোজেন। নাইট্রোজেন হয় না হাইড্রোজেন? উদ্ভিজ্জ তেল থেকে বানাতে বনস্পতি ঘি তৈরি করতে, তেল থেকে ঘি বানাতে, এটা নাইট্রোজেন হয় না, এটা একটা হাইড্রোজেন। পড়েছিলাম, এটা নাইট্রোজেনই পড়ে। ও হাইড্রোজেন হয়, হ্যাঁ, উদ্ভিজ্জ তেল থেকে ঘি বানাতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, দুধওয়া ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট। দুধওয়া ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? না না, মধ্যপ্রদেশ। দুধওয়া ন্যাশনাল পার্ক। আচ্ছা, একটু দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। উত্তরপ্রদেশ মনে হচ্ছে তো। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আছে? উত্তরপ্রদেশ। আচ্ছা, উত্তর। কোথায় আছে দেখো। ওই জন্য আমি সব কথা বলছি না, মাঝে মাঝে একটু দেখিয়ে দেওয়া উচিত। দুধওয়া ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশ। সুন্দরভাবে। ওই জন্য কিছু কিছু কথা বলে লাভ নেই, দেখিয়ে দেওয়াটা বেটার, তাই না? তাহলে অ্যান্সার হবে কি? উত্তরপ্রদেশ। ওকে, মানে সব কথা কিছু কিছু অ্যান্সার কেউ কনফিডেন্সের সাথে বললে বলে আচ্ছা ঠিক আছে একটু দেখিয়েই দিই। আচ্ছা, জামশেদপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর, হুগলি, সুবর্ণরেখা, রূপনারায়ণ, সুবর্ণরেখা। রূপনারায়ণ। কি হবে? জামশেদপুর, জামশেদপুর। স্যার হুগলি। সুবর্ণরেখা নদীর তীরে সুবর্ণরেখা। বাহ! এত ডাউট হওয়ার কোনো কারণ নেই, খুবই সহজ কোশ্চেন এগুলো, ভীষণ সহজ কোশ্চেন এগুলো, ভুল করা খুব বাজে। আচ্ছা দেখো, একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, রাম মন্দির উচ্চতা কত? স্যার 161 ফুট। 161 ফুট। কিছু না কিছু একটা কোশ্চেন এসে যাবে, ঠিক আছে, আশা করা যায় রাম মন্দিরে, কিন্তু আশা করবে যে আসবে না কোশ্চেন, ঠিক আছে। কারণ তারাও জানে এরকম কোশ্চেন দিলে কন্ট্রোভার্সি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, ইন্দোর। এটা সহজ। ইন্দোর। ইন্দোর। একদম কন্টিনিউয়াস 10 ইয়ার্স, 10 বছর পর পর ইন্দোর, ঠিক আছে, ইন্দোর পেয়েছে ক্লিনেস্ট। কোন রাজ্যে অবস্থিত ইন্দোর? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। আচ্ছা, পরাক্রম দিবস 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি। কার জন্মদিন? 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোস, তাই তো, নেতাজি সুভাষ চন্দ্র বোস পরাক্রম দিবস হিসেবে পালন করা। তো যাই হোক, নেতাজির ডেথ নিয়ে বহু ব্যাপার চলে, ঠিক আছে। সেলের বর্তমান চেয়ারম্যান কে? সেল রাজেশ নাম্বিয়ার। রাজেশ নাম্বিয়ার। অপশন ডি। কি অপশন এখন ডি। প্রেজেন্টলি কি আছে? অপশন, সেলের চেয়ারম্যান প্রেজেন্ট কি আছে? অপশন এ, সেলের প্রেজেন্ট চেয়ারম্যান অমরেন্দ্র প্রকাশ। এটা কি বলতো, প্রচুর চেঞ্জ হয় বারবার, তো মনে রাখা খুব কষ্টকর। আচ্ছা, মাহমুদ কবে সোমনাথ মন্দির ধ্বংস করেন? সহজ কোশ্চেন। 1026। 2025। 1025, 1025 সোমনাথ টেম্পল, তাই তো।
গুজরাট। আর জনগণমন কি নামে প্রকাশিত হয়েছিল? 1912 সালে কি নামে প্রকাশিত হয়েছিল? ভারত ভাগ্য বিধাতা। ভাগ্য ভারত বিধাতা। ভাগ্য বিধাতা। আর ভারত ভাগ্য বিধাতা কাকে বলা হচ্ছে? জর্জ 5 কে। জর্জ 5 কে ষষ্ঠ বলা জর্জ। হচ্ছে। মানে হ্যাঁ, জর্জ তো যাই হোক, জর্জ 5 কে। মানে বেসিক্যালি আমরা যে ন্যাশনাল অ্যান্থেম গাই, সেটা অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল অ্যান্থেম হওয়া উচিতই নয়। সম্মান প্রদর্শন করা কোনো উচিতই নয়, কারণ সেখানে আমাদের ইংল্যান্ডের রাজার প্রশংসাই করা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তো করা হয় আমাদের ন্যাশনাল অ্যান্থেম কে সম্মান আমাদের করতে হবে। এটা আমার ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, যাই হোক। ওকে, বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিলায়েত খান সেতার। 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 আচ্ছা, ডান্ডি দরবার কোন রাজ্যে পরিণত হয়? ডান্ডি গুজরাট। দরবার। গুজরাট। ডান্ডি দরবার, ডান্ডি দরবার উৎসব গুজরাট স্যার। কোন রাজ্যে পালন করা? গুজরাট। গুজরাট। ত্রিপুরা। ডান্ডি দরবার গুজরাটেটা ডান্ডিয়া না? ডান্ডিয়া, ডান্ডিয়া, এটা গুজরাটে আলাদা। ডান্ডিয়া। আলাদা? হ্যাঁ হ্যাঁ। ডান্ডিয়া হয়, সেটা আলাদা। আর এটা ডান্ডি দরবার হচ্ছে ত্রিপুরার পালিত। পরশুরাম কার ছদ্মবেশ? রাজশেখর বসু। রাজশেখর বসু। রাজশেখর বসু। খুব ফেমাস কোশ্চেন, রাজশেখর বসু। ওকে, আচ্ছা, যাই হোক, মোটামুটি আমি এই কোশ্চেন গুলো সলভ করে দিলাম। আর বাকি তোমাদের যে কোশ্চেন গুলো আছে, আর 50টা যে ম্যাথ আছে, ওগুলো তোমরা সলভ করবে। ঠিক আছে, আমি পিডিএফটা সেন্ড করে দিচ্ছি। যদি কোনো ডাউট থাকে কোশ্চেনের মধ্যে, তাহলে আমাকে জানাবে। আর অঙ্কগুলো করবে, যদি কোনো ডাউট থাকে সৌম্য স্যারকে পাঠাবে। ঠিক আছে, আর যদি কোনো ডাউট হয় আমাকেও বলবে, যে কিছু যদি গন্ডগোল থাকে। ঠিক আছে, আমি আরেকদিন আরেকটা সেট করিয়ে দেবো। আর এরকম 50টা আরো কোশ্চেন থাকবে, সেটা আমি দিয়ে দেবো। ওকে।